প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক, ডেইলি টাইমস অব বাংলাদেশ। ইলিয়াস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনা যাবার আগে আজকের দৈনিকের প্রধান প্রধান শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন 4 শতাধিক, শেষ দিনে উত্তেজনা। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম: দ্বৈত নাগরিকত্বের ফাঁড়া কাটল অধিকাংশ প্রার্থীর, 24 জনের প্রার্থিতা বহাল, ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। দৈনিক সমকালের প্রধান শিরোনাম: কারাগারে ভোটে আগ্রহী 6,240 বন্দী, নিবন্ধন করেনি 78,000। সব দলের তোপের মুখে ইসি, প্রশাসন পরস্পরকে দায়ী করছে বিএনপি ও জামায়াত। তারেক রহমানের সমান নিরাপত্তা জামায়াতের আমিরের জন্য দাবি। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম: 9 দিনের আপিল শুনানি শেষ, প্রার্থীরা ফিরে পেলেন 400 জনের বেশি, কোনো পক্ষপাত করেনি সিইসি। এবার গোজামিলের নির্বাচন হবে না, প্রধান উপদেষ্টা। একটি দলের প্রধানকে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে, ডাক্তার শফিককেও তা দেওয়ার দাবি জামায়াতের। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জুলাই যোদ্ধারা মুক্তিযোদ্ধা, তাদের জন্য পৃথক দপ্তর খোলা হবে। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম: আমার রাজনীতির। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী আজ। সেখানে তারা মন্তব্য প্রতিবেদন চেপেছে, আমার রাজনীতির লক্ষ্য জিয়াউর রহমান। বিএনপির প্রতি জুলাই শহীদ পরিবারের আহ্বান, অন্তর্বর্তী সরকারের মতো নতুন সরকার যেন বেইমানি না করে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম: 45,000 কোটির অপচয় প্রকল্প প্রাথমিক শিক্ষায়, আগেরটি শেষ না করি বড় বরাদ্দের আরেক প্রশ্নবিদ্ধ প্রকল্প। শিক্ষার মান বাড়ানোর চেয়ে অবকাঠামো নির্মাণেই বেশি মনোযোগ। এত বড় কর্মসূচি নেওয়া হচ্ছে, অথচ হয়নি সম্ভাব্যতা যাচাই। আপিলের শেষ দিনে ইসিতে উত্তেজনা, দৃষ্টি এখন মাঠে। বাংলাদেশ প্রতিনিধির প্রধান শিরোনাম: ইসির আপিল শুনানি শেষ, ফিরলেন হেভিওয়েটরা। চট্টগ্রাম 4-এ বিএনপির আসলাম বহাল, চট্টগ্রাম 2-এ বাদ সারোয়ার, ফেনী 3 আসনে আব্দুল ওয়াল মিন্টু বহাল, প্রার্থিতা ফিরে পেলেন আলোচিত শিব মিজান, বহাল লতিফ সিদ্দিকী। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম: কারা চায় নির্বাচন বানচাল। আর রাজনীতিকরা বলছেন, ভোটে যাদের ভবিষ্যৎ নেই তারাই বিরোধিতা করছে, ইসির প্রত্যাশা পূরণ করতে পারছে না, আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ। গোটা জাতি নির্বাচনমুখী, তাই ষড়যন্ত্র কাজ হবে না বলে মনে করেন সংখ্যাগরিষ্ঠ মানুষ। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম: আপিল নিষ্পত্তি শেষ ইসিতে, 24 দ্বৈত নাগরিকের 21 জনই বহাল। কায়কোবাদের সিদ্ধান্ত অপেক্ষমান, 2 জনের প্রার্থিতা বাতিল। আইন পারমিট করায় ঋণখেলাপিদের মনে কষ্ট নিয়ে ছাড় দিয়েছি, ইসি সানাউল্লাহ। মনোনয়নপত্র বৈধ করলাম, মানুষ হিসেবে বলছি, ব্যাংকের টাকা দিয়ে দেন, ইসি আব্দুর রহমান এল মাসুদ। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম: নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ, অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান। ভোট বানচালের ছক আওয়ামী লীগের, দ্বৈত নাগরিকত্বের অভিযোগের পরও বৈধতা পেলেন অনেকেই। দৈনিক দেশসুমন্তের প্রধান শিরোনাম: 6 লাখ সরকারি চাকুরি দেবেন পোস্টাল ভোট। তারেক রহমান বললেন, জুলাই শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকব। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম: গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপিলের শেষ দিনে ইসিতে দিনভর উত্তাপ। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম: কোভিডের পর মাথাপিছু বৈদেশিক ঋণ সবচেয়ে বেশি বেড়েছে 2024-25 অর্থ বছরে। রাষ্ট্র পুনর্গঠনে অন্তর্ভুক্তিমূলক মন্ত্রিসভা গঠন করেছিলেন জিয়াউর রহমান। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম: 421 অ্যাসপিরেন্টস ব্যাক ইন রেস। ডেইলি অবজারভার: পে কমিশন রিপোর্ট ফাইনালাইজড। নিউজের প্রধান শিরোনাম: বিএনপি জামাত এঙ্গেজ ইন টাসল ওভার ইসি রোল। তো ইলিয়াস ভাই, ছিল আজকের দৈনিকের প্রধান শিরোনামগুলো। সেটি হচ্ছে, আমরা শুরুটাই করতে চাই যে বাংলার রাখাল রাজা, আধুনিক বাংলাদেশের রূপকার, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের আজ 90তম জন্মদিন। আমরা এই অনুষ্ঠান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা
আমিও গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই জাতির বড় বড় যত অর্জন সেখানে তার অবিস্মরণীয় ভূমিকা আপনার নিশ্চয়ই মনে আছে। এর আগেও কিন্তু আছে, আমরা সেটিকে আমি একটু 1 মিনিট বলতে চাই যে যখন আমাদের দেশটি পাকিস্তান ছিল তখন 65-এ ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল জানেন। সেখানে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোচিত ভূমিকা পালন করেছিলেন এবং তিনি কিন্তু পুরস্কৃত হয়েছিলেন এবং বলা হয় যে সেই যুদ্ধে ভারত জিততে পারেনি শুধু বাংলাদেশি বা বাঙালি যে কর্মকর্তারা ছিলেন তাদের কারণে। তারা জীবনের ঝুঁকি নিয়ে সেই যুদ্ধে নেমেছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ তখন তিনি একজন তরুণ অফিসার, তিনি কিন্তু বিরাট ভূমিকা পালন করেছেন, এই জন্য কিন্তু এখন তাকে স্মরণ করা হয়। তারপর 71-এর মহান মুক্তিযুদ্ধ আমাদের যেটা জাতি তখন দেশে হারা, কি করবে কি হবে কিছু জানে না কেউ, এক ধরনের অনিশ্চয়তা ভুগছিল, তখন কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এটি তার সূত্রও স্বীকার করেন যে এই ঘোষণা দেওয়ার পরে মানুষ কিন্তু উজ্জীবিত হয়েছিল, মানুষ একটা দিশা খুঁজে পেয়েছিল, এখন কি করতে হবে না করতে হবে তার একটা দিক নির্দেশনা পেয়েছিলেন। তারপর ধরুন 75-এর 15ই আগস্ট বিয়োগান্ত ঘটনার পরে আবার তিনি কিন্তু জাতির হাল ধরেছিলেন এবং হাল ধরেই সেখানে তার কিন্তু জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা ছিল। তারপর 71-এ তিনি জীবন হারাতে পারেন, জীবনের ঝুঁকি নিয়েছিলেন। তো 75-এর পরে তিনি কিন্তু আমাদের জন্য জাতি দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব কিছু তলানিতে গিয়ে ঠেকেছিল, তিনি কিন্তু এসে জাতিকে উদ্ধার করেছিলেন। এবং আপনি জানেন যে গণতন্ত্রের জন্য আমাদের পূর্বসূরীরা লড়াই করেছেন, জীবন দিয়েছেন, সেই গণতন্ত্র যখন বাকশালের মাধ্যমে হত্যা করা হয়েছিল তিনি এসে কিন্তু সেই গণতন্ত্রের অধিকার আবার মানুষকে ফিরিয়ে দিয়েছিলেন এবং সব দলের রাজনীতি করার, বাকশালে কিন্তু কেউ অন্য কেউ রাজনীতি করতে পারতেন না, তিনি কিন্তু সেই অধিকার দিয়েছেন। এবং আমি গণমাধ্যম কর্মী, আজকে অনেকগুলো পত্রিকা দেখছেন, বাট সে বাকশাল কায়েমার পর কিন্তু 4টি পত্রিকার নামে 4টি লিফলেট রেখে অন্যগুলো সব বন্ধ করে দেওয়া ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু সেটি ফিরিয়ে দিয়েছিলেন, না যে ইচ্ছে গণমাধ্যম বের করতে, পত্রিকা বন্ধ তিনি বাতিল করেছিলেন। এবং সবচেয়ে বড় দিক হচ্ছে তিনি খুব ভিশনারি ছিলেন, দূরদৃষ্টি সম্পন্ন। এই যে আজকে যে গার্মেন্টস শিল্প এটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হয়েছে এবং সবচেয়ে যে বড় আমাদের এখন দেশ যে টিকে আছে নানা সমস্যা সংকটের পরও আর্থিকভাবে, আমাদের যারা আমরা বলি রেমিটেন্স যোদ্ধা, যারা আজকে দেশের কি বলে জিডিপিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন, সেটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছে 1976 সালে। তো তার অবদান আমাদের স্মরণ করতে হয়। এরপর তার স্ত্রী আমাদের বেগম খালেদা জিয়া, তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং ধারাবাহিকতায় দেখবেন যে এখন তার সন্তান জনাব তারেক রহমান। এই পরিবারটির এই দেশের রাজনীতিতে বিরাট অবদান আছে। বাংলাদেশের মানুষ কোনোদিন তাদের অবদান ভুলতে পারবে না। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে তারা যে পজিটিভ পলিটিক্স করছে, এটি সর্বশেষ উদাহরণ কিন্তু জনাব তারেক রহমান। তিনি দেখুন 25 তারিখ যখন আসলেন তার উপর কত অত্যাচার নির্যাতন করেছে পতিত সরকার, পতিত ফ্যাসিস্ট সরকার, মিথ্যা মামলা, তিনি 17 বছর দেশের বাইরে ছিলেন, তার ভাইকে হারিয়েছেন, মাকে দীর্ঘদিন দেখতে পারেননি, তারপর তিনি কিন্তু একটি কথা বলেননি আওয়ামী লীগের বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে। এটি কিন্তু খুব একটা দৃষ্টান্তমূলক। আমাদের দেশে বিশেষ করে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি বা বাংলাদেশের কথাই বলি, আমাদের এখানে পরমত সহিষ্ণুতা খুব কম, বাট তিনি কিন্তু সেটির পরাকাষ্ঠা দেখিয়েছেন। এবং এই কারণে আমি বলি, যে কথাটা আমি শুরু করেছিলাম, এই রাষ্ট্র বিনির্মাণে এবং আধুনিক রাষ্ট্র বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা জীবন তার যে অবদান, সেই জন্য সারা জীবন এই দেশের মানুষ তাকে স্মরণ করতে হবে। আরেকটি বলে আমি শেষ করি, আমাদের এক সময় ছিল সে একবার রান্না করা হতো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু ইরি ধান এই বাংলাদেশে তিনি এনেছেন। তিনি যদি ইরি ধানের চার্জ যাতে বাংলাদেশে হয় সেই ব্যবস্থা তিনি করেছেন, বিরাট অবদান। আমরা আজকে খাদ্যে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, ওই অর্থে কোনো মানুষ ভুভুক্ষ থাকে না, তাদের খাবারের যোগান আছে।
আমরা অন্য প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে যে গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানি শেষ হয়েছে। এটি সবচেয়ে আলোচিত ঘটনা। আমি আমি দেখলাম আপনি পড়লেন, সব পত্রিকায় কিন্তু এটি মোটামুটি লিড করেছে, সব পত্রিকায়। তো এই যে অনেকেই, হ্যাঁ বলুন। দেখা গেছে যে আপনার দ্বৈত নাগরিক যারা, তারাও সুযোগ পেয়েছে, তা আবার যারা ঋণ খেলাপি তাদেরকেও ছাড় দেওয়া হয়েছে। ঋণ খেলাপি নিয়ে এক ভদ্রলোক, বোধহয় নির্বাচন কমিশন, মিস্টার সানাউল্লাহ, তিনি বললেন যে এটি এটি আমার কাছে খুব কি বলে যে টাকাটা দিয়ে দিয়ে এটি এটি কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান থেকে এটি বলার সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ আপনি যখন আরপিওতে আছে ঋণ খেলাপে নির্বাচন করতে পারবে না, সেক্ষেত্রে আমি কোনো করুণা বা কোনো দয়া বা আবেগের বশবর্তী হয়ে তাদের পারমিশন দিলাম নির্বাচন করতে, এটি দুর্ভাগ্যজনক। বাট যেটি বলেছেন, আমি আপনাকে বলি একটু, সেটা হচ্ছে আইন পারমিট করায় ঋণ খেলাপিদের মনে কষ্ট নিয়ে ছাড় দিয়েছি। আরেকজন বলেছেন, এটি বলেছে ইসি সানাউল্লাহ। আর আইন পারমিট করায় তো ঋণ খেলাপিকে তাহলে ইলেকশন করতে পারবে, এটা আইনে আছে। আচ্ছা, আরেকজন হচ্ছে মনোনয়নপত্র বৈধ করলাম, মানুষ হিসেবে বলছি ব্যাংকের টাকা মানে ঋণের টাকাটা দিয়ে দিন। তার মানে কি মনোনয়নপত্র তারা দয়া করে বৈধ করেছেন, বিষয়টা এমন? এটি তো ভাবা যায় না। বাট দ্বৈত নাগরিকদের যে বিষয়টা এসছে, এটি কিন্তু অন্য একটা ব্যাখ্যা আছে। কালকে আমি একজন ব্যারিস্টারের সাথে কথা বলেছি, এমনি আড্ডা হচ্ছে, তিনি তখন বললেন, ধরুন আপনি নাগরিকত্ব ত্যাগ করলেন, ধরুন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, সেটা যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যেখানে জমা দেওয়ার কথা, সেখানে যদি বললেন যে আমি নাগরিক আর থাকতে চাই না, আমি সারেন্ডার করলাম, তারা যদি সেটি প্রাপ্তি স্বীকার করে কোনো চিঠি দেয়, সেটি কিন্তু যথেষ্ট। কারণ সেটা তারা কখন গ্রহণ করবে সেটা তো তাদের বিষয়, সেটা তো যিনি সারেন্ডার করছেন তার বিষয় না। সুতরাং এই বিষয়টা কনসিডার করার সুযোগ আছে বলে আমি মনে করি, এবং এই যুক্তিতেই আমার ধারণা অনেকে ফেরত পেয়েছে। কারণ ওইসব দেশে ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে এগুলো নানা পরীক্ষা নিরীক্ষা করে একদম এক সিদ্ধান্ত নেয়। কিন্তু যিনি ত্যাগ করলেন বা যিনি সারেন্ডার করলেন, তার তো এটা দোষ না, এটা তার দোষ না, তাই না? আরেকটা বিষয় যেটা, এই যে ঋণ খেলাপিদের নিয়ে যেটা, এটা তো স্পষ্টত বলাই আছে যে নির্বাচন করতে পারবেন না। তারপরেও মানে সেটি তো আমি বললাম যে একজন নির্বাচন কমিশনার বলেছেন দয়া করে নাকি কি একটা আমেজ করেছেন। হ্যাঁ, এটা হয় না, এটা হতে পারে না। এই ধরনের আচরণ আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে প্রত্যাশা করি না। আর বাংলাদেশে যে সংস্কৃতি, এক একটি আসনে সব দল মিলিয়ে ধরুন 20 জন প্রার্থী আছে বা ছিল, অনেক হয়তো পরে উইথড্র করেছে, বাট আপনার তো প্রার্থীর অভাব নেই। আপনি কোনো দলের প্রতি বা কোনো ব্যক্তির প্রতি দয়াপ্রবশ হয়ে বা তার ভালো লাগা থেকে বা এক ধরনের আকাঙ্ক্ষা থেকে যে হয়তো এই দলটি ক্ষমতায় আসতে পারে, শুধু এদেরকে আমি ছেড়ে দিলাম, এটি হওয়া উচিত না। এসব ক্ষেত্রে সরকারকে স্ট্রিক্ট থাকা উচিত। মানে কোনো রাজনৈতিক দলও তো বলে দেয় না যে আমাদের প্রার্থীকে ছেড়ে দেন। না, সেটি তো। কিন্তু আপনি তো জানেন বাংলাদেশে আমলাতন্ত্র, হাওয়া যেদিকে যায় ওদিকে জি সাথে ঘুরিয়ে দেয়। আরেকটি বিষয় যে পোস্টাল ব্যালট নিয়ে আমরা বেশ কদিন ধরে আলোচনা সমালোচনা দেখছি, যে এটা নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে প্রবাসে। তো এটি গতকালকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন এবং সে বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেছেন, এবং পরে সে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন প্রশ্নবিদ্ধ আচরণ করছে নির্বাচন কমিশন। বিষয়টিকে আপনি একটু ব্যাখ্যা। এখন নির্বাচন কমিশনের উপর শুধু বিএনপি না, জামাত, এনসিপি, এবারে নির্বাচন যারা মূল স্টেক হোল্ডার, সবাই কিন্তু দেখলাম নির্বাচন কমিশনের উপর ক্ষুব্ধ বা তারা বিভিন্ন দাবি দেওয়া জানাচ্ছে। এবং পোস্টাল ব্যালটের কথা যেটি বললেন, কালকে তো দেখলাম ছাত্রদল তারা সারাদিন নির্বাচন কমিশন ঘেরাও করে রেখেছে। আমি জানি এখন অবস্থান আছে, এখন বোধ হয় আর নাই। না, আজকে আবার নেওয়ার কথা। এটা দু ধরনের বক্তব্য আছে। যেমন বলা হচ্ছে যে বিএনপি বলছে যে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকটি এমন জায়গায় দিয়েছে যে ব্যালট বাস করলে এটি মধ্যে পড়ে, আবার বা অনেক সময় দেখা যায় না। বাট এর অন্য বক্তব্য আছে যে ধানের শীষ এমন একটি প্রতীক, বাংলাদেশের সব মানুষ এই প্রতীকটি চেনে, দীর্ঘদিন তারা নির্বাচন করেছে, এবং এই প্রতীকে যারা ভোট দিতে চাইবেন তারা কিন্তু এই
প্রতীকটি কোথায় আছে ইট ডাজন্ট ম্যাটার, তিনি কিন্তু খুঁজে বের করবেন যে প্রতীকটি কোথায় আছে। সুতরাং এগুলো নিয়ে বিএনপি কথা বলছে। এখন সব দলই চাচ্ছে নির্বাচন কমিশনকে একটু চাপে রাখার জন্য, এবং রাজনৈতিক বিশেষ করে বুর্জো পলিটিক্সে সব দলই চায় যে সবাই আমার দিকে ঝুঁকে থাকুক, আমি যা ভাবি বা আমি যে চাই সেভাবে হোক, বাট সবসময় তো সেভাবে হওয়া সম্ভব না। বাট পোস্টাল ব্যালট নিয়ে নানা প্রশ্ন আছে, যে মধ্যপ্রাচ্যে আপনি দেখেছেন এক জায়গায় অনেক পোস্টাল ব্যালট, এগুলো নিয়ে নানা সমালোচনা আছে। নির্বাচন কমিশন বলছে যে তারা তদন্ত করে দেখছে। আমরা দেখি তদন্তের রিপোর্ট কী হয়। খুব যদি বেশি অনিয়ম পাওয়া যায়, আমি তো মনে করি পোস্টাল ব্যালট সিস্টেম বাতিল করা উচিত। এবং দ্বৈত নাগরিকরা যারা আমেরিকান নাগরিক, তারা আবার ভোট দেয় কীভাবে আমি বুঝলাম না। নিশ্চয়ই আপনি দেখেছেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা নাগরিক হয়েছে বা সিটিজেনশিপ নিয়েছে, তারাও কিন্তু অনেকে ভোটার হচ্ছে। এটি কীভাবে এটি আমি বুঝতে পারছি না। যদি বিতর্ক বেশি সৃষ্টি হয়, এবং কালকে আমার সঙ্গে একজন টকশোতে বলেছেন যে প্রয়োজন তাহলে পোস্টাল ব্যালট বাদ দিয়ে দেওয়া হোক, কারণ আপনি জানেন যে বাতিল করা সম্ভব। হ্যাঁ, আমি জানি না আইনে কী আছে, বাট আইনে থাকতেও পারে। এবং বিদেশে তো 1.5 কোটির বেশি মানুষ আছে, কিন্তু এই ব্যালট মাত্র ভোট দিয়েছে মাত্র, মানে রেজিস্ট্রেশন করেছে মাত্র 15 লাখ। সুতরাং এটি বিবেচনা করা যেতে পারে। বেশি যদি ঝামেলা হয় এটি বাদ দেওয়া যেতে পারে আমি মনে করি। নির্বাচনে এআই ব্যবহার করে অপপ্রচারের একটি সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো। সেখানে দেখা যাচ্ছে যে সেনা পোশাকে এআই ভিডিও দিয়ে তৈরি ভিডিও ভিউ হচ্ছে 10 লাখ, এআই ভিডিওতে ফল বিক্রেতা রাজনৈতিক বক্তব্য ভিউ 15,000, এআই দিয়ে তৈরি নারীর ভিডিও ভিউ 10 লাখ। তো ভিডিওগুলি এআই দিয়ে তৈরি, অপপ্রচার চলছে, কিন্তু ব্যবস্থা নিতে পারছে না। এবারে নির্বাচনে এটি হবে সবচেয়ে একটি থ্রেট, যে আপনার ক্যারেক্টার অ্যাসাসিন করে আমি একটা ভিডিও বানিয়ে চালিয়ে দিলাম, আপনি ধরুন প্রার্থী, আমিও প্রার্থী। এই সংকটটি মোকাবেলা সবচেয়ে বড় বিষয়। এবং আমি আপনাকে বলে রাখি, হতাশা নিয়ে এক ধরনের, এটি নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ বাংলাদেশে এত মানুষ, আমাদের কিন্তু এটি সবচেয়ে বড় সংকট, এত মানুষ, এবং মোটামুটি সব লোকের হাতে কিন্তু স্মার্টফোন আছে। সুতরাং আপনি কজনকে নিয়ন্ত্রণ করবেন? যদি এআই ভিডিও যেসব জায়গায় ছাড়া হয় সেসব জায়গায় সাথে কোনো কন্ট্যাক্টে যেতে পারে যে এআই, আমি জানি না এআই চিহ্নিত করা যায়, বাট ইটস টাইম কনজিউমিং। মানে ইচ্ছা করলে আপনি সঙ্গে সঙ্গে চিহ্নিত করতে পারবেন না। এই যে মানে এআই দিয়ে যেই অপপ্রচার চলছে, এটা মোকাবেলায় সরকার বলেন, নির্বাচন কমিশন বলে, আইন শৃঙ্খলা রবেন, খুব বেশি একটা তৎপরতা আপনি কি দেখতে পেয়েছেন? না, তৎপরতা দেখছি না, বাট তৎপর হওয়া উচিত। আমি তো বললাম এটিই হবে সবচেয়ে বড় সংকট। আমরা তো প্রত্যাশা করছি, এবং চিফ অ্যাডভাইজার বলেছেন, নির্বাচন কমিশনার বলেছেন যে এবার একটা ঐতিহাসিক নির্বাচন হবে। ঐতিহাসিক এই অর্থে, বাংলাদেশের মানুষ ইতিপূর্বে যে ধরনের নির্বাচন দেখেছে তার চেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে। কারণ বাংলাদেশে শুধু 4টি নির্বাচন বাদে, যেগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল, মোটামুটি নিরপেক্ষ ছিল, কোনো বেশি প্রশ্ন ওঠেনি। বাট এবার আরও ভালো নির্বাচন করতে চান। ভালো নির্বাচন দিয়ে করতে হন, এই যে এআই সহ যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কিছু ছড়ানো হচ্ছে, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এগুলো নিয়ন্ত্রণ না করতে পারলে, আমি জানি না তারা সেই কী পন্থা বের করবে, বাট এগুলো নিয়ন্ত্রণ করার কার্যকরী উদ্যোগ নেওয়া উচিত। এখনও দৃশ্যমান হচ্ছে না, এবং মানুষকেও সচেতন করা উচিত। এই যে দেখুন 10 লাখ ভিউ, কোনটা যেন বলেনি, আর্মির পোশাক পরা। মানুষের অভাব নেই, দ্রুত ভিউ হয়ে যায় যদি কিছু পায়। এবং বাংলাদেশের মানুষ সবচেয়ে বড় বিষয় যে গুজবে খুব বিশ্বাস করে, গুজব বিশ্বাস করতে চায়। যেমন এখন একটি গুজব চলছে, নির্বাচন কি আদৌ হবে? নির্বাচন না হওয়ার এমন কি হয়েছে যে নির্বাচন হবে না? কিন্তু আপনাকে নিশ্চয়ই আপনি 10 জনের কাছে এই প্রশ্ন শোনেন প্রতিদিন, এবং আমি শুনি, এবং খুব বোদ্ধা লোককে এই প্রশ্ন করেন যে নির্বাচন হবে। তো আপনার তো নির্বাচন ছাড়া কোনো অল্টারনেটিভ নেই। আপনি যদি দেশকে গণতন্ত্রের পথে উত্তরণ ঘটাতে চান, আমরা তো দীর্ঘদিন গণতন্ত্রহীন ছিলাম, মানুষের কথা বলার অধিকার, ভোটাধিকার সব, আমরা তো একটা জেনারেশন ভুলেই গিয়েছিল ভোট কী জিনিস। তো এখন ভোট না হলে কি হবে? ভোট তো হতেই হবে। দেশে বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, বিনিয়োগ বন্ধ হওয়ার ফলে কিন্তু নানা সংকট সৃষ্টি হচ্ছে, এবং আগামী দিনে আরও বাড়বে। এবং ওয়ার্ল্ড ব্যাংক বলেছে, এবং জিডিপির হবে 3.5,
এটা দেশের দুর্ভিক্ষ অবস্থা চলে আসতেছে। সুতরাং আমি যেটা বলতে চাই, নানা সংকটের পরেও নির্বাচনটি এবার হতে হবে। জি। দৈনিক যুগান্তর একটি প্রতিবেদন করেছে, সেখানে বলেছে ইসলামপন্থীদের ভোট এখন 3 বাক্সে। হোঁচট খেল জামায়াত, বাড়তি সুবিধা পাবে বিএনপি, শেষ মুহূর্তে এসে ব্যর্থ ওয়ান বক্স পলিসি। ইসলামী আন্দোলন 11 দল থেকে বেরিয়ে যাওয়ার এটা তো আমি বিস্মিত। যেমন জামাত ইসলামে ইসলামী আন্দোলন, নিশ্চয়ই এদের নেতৃবৃন্দের দুই একজনের সাথে আপনারও সম্পর্ক আছে, আমারও আছে, যে দেখি এরা তো পুরো দুই মেরুর দুই দল ছিল সব সময়। তো হঠাৎ এরা ঐক্যবদ্ধ হয়েছিল, একত্রে নির্বাচন করতে চেয়েছিল। আমি ভেবেছিলাম যে ভালো, যে ইসলামপন্থীদের মধ্যে বোধহয় একটা ভালো আবহাওয়া বিরাজ করছে। বাট খুব 4 মাস হয়েছিল বোধহয় এরকম, এই জোটটি হঠাৎ করে তারা বেরিয়ে গেছে, এবং এই কারণে কিন্তু সংকট সৃষ্টি হয়েছে। সুতরাং 1 বাক্সে নেওয়ার যে পলিসি, আমাদের দেশে ইসলামপন্থীর এবং বামরা কোনোদিন কিন্তু এক হতে পারে না। দেখুন বাম দল কয়টা, অনেকগুলো দল, লোক কিন্তু অনেক কম, কিন্তু অনেকগুলো দল। ইসলামপন্থী দলগুলোর মধ্যে লোকজন আছে, বাট কারণ এটা তো আমাদের দেশের মানুষের ধর্মে ভীরু, তাদের মধ্যে দীর্ঘদিন বিরোধ অধিকাংশ বিষয়ে, কখনো তা ঐক্যবদ্ধ হয় না। বাট এবার হয়েছিল। এখন তো বলেছে 3টি ভাগ, হ্যাঁ 3টি ভাগে তো বিএনপির সঙ্গে তো 3টি দল আছে। আপনি জানেন বিএনপি যে জোট করছে সেখানে 3টি দল আছে। তারপরে এই চরমনের হুজুরের ওনার দলটি বেরিয়ে গেল, আর জামাত ইসলামের নেতৃত্বে 10টি দল আছে, সেখানে আবার সব ইসলামপন্থী না কিন্তু। সুতরাং একটু বিভক্তি ঘটেছে, এবং যে কথাটি বলেছে যে বিএনপি লাভবান হয়েছে, আমি মনে করি বিএনপি লাভবান হবে। কারণ অন্যদিক যদি ঐক্য না থাকে, এরা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে তো বিএনপি লাভবান হবেই। এই যে গণভোট নিয়ে যে আলোচনা চলছে, তো গণভোটের প্রচারণা কি খুব বেশি আপনার চোখে পড়ছে, বা খুব বেশি মানুষকে সচেতন করা যাচ্ছে? আসলে আমি যদি সত্য বলি স্টুডিওতে, এখন মানুষ মূলত পার্লামেন্ট নির্বাচন নিয়ে কিন্তু সবাই কাজ করছে। বা আজকে যে পার্লামেন্ট নির্বাচনটি হচ্ছে, যে কারণে হচ্ছে আমাদের জুলাই বিপ্লবের কারণে। জুলাইতে আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে, এবং একটি জগদ্দল পাথরের মতো চেপে থাকা জাতির ঘাড়ে একটি স্বৈরাচারকে বিদায় করেছে। এটির প্রশ্নই তো গণভোট হচ্ছে। আমাদের যে আগে রাষ্ট্র ব্যবস্থা ছিল, গুম খুম, মানুষ হত্যা, মানবাধিকার লঙ্ঘন, টাকা লুটপাট, তারপরে গণতন্ত্রের আবরণে স্বৈরাচারী হয়ে ওঠা, এসবের বিরুদ্ধে তো গণভোট হচ্ছে। সুতরাং আমাকে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, তাদের আর সোচ্চার হওয়া উচিত, যাতে আমি স্পষ্ট করে বলি হা ভোট মানুষ দেয়। কারণ এটি যদি না দেয়, রাষ্ট্র ব্যবস্থা কিন্তু আবার আগের মতো চলে যাবে। এটা আমাদের কাঙ্ক্ষিত না। কারণ আমরা সবসময় হতাশ হয়েছি। 71 মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের যে প্রত্যাশা ছিল, আমরা কিন্তু পাইনি। সর্বশেষ 90-এর আন্দোলনের পরে আমাদের যে প্রত্যাশা ছিল, আমরা কিন্তু পাইনি। সুতরাং এবার আমরা হতাশ হতে চাই না। আমরা একটু রাষ্ট্রটাকে বদল দেখতে চাই। এই যে কি বলে, গণতন্ত্রের আবরণে স্বৈরাচার হয়ে উঠছে, ফ্যাসিস্ট হয়ে উঠছে, এসব যাতে আগামী দিনগুলোতে না হয়, সেই ব্যবস্থা যাতে হয়। এবং সেই ব্যবস্থা যাতে না হয়, সেজন্যই কিন্তু সবগুলো দল বসে দীর্ঘদিন ধরে কিন্তু এর পক্ষে কাজ করেছে। মানে পুরনো ব্যবস্থার বদলে নতুন কিছু সংস্কার, এবং নতুন সংস্কার যদি করতে হয়, হা ভোট কিন্তু দিতে হবে। হা ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। এবং আপনি যেটা বলছেন, আমি শেষ করি, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব প্রচার দেখছি না, কিন্তু আমরা এগুলো করতে হবে। সাধারণ মানুষ কিন্তু বোঝে না গণভোট কি। সাধারণ মানুষ, অনশিক্ষিত লোকও বোঝে না। এবং অনেকগুলো বিশেষ 84 বোধ হয়, সেটা 4টি করা হয়েছে, সেটিকে অনেক মানুষ জানেন এখনও। এটি জানাতে হবে। গতকালকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জুলাই শহীদ এবং জুলাই যারা আহত হয়েছেন তাদের পরিবার এবং তাদের সাথে মতবিনিময় করেছেন। সেখানে তিনি বলেছেন যে সরকারি গেলে জুলাই শহীদ ও আহতদের জন্য আলাদা বিভাগ হবে, এবং আগামী নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3বার তিনি এটি উচ্চারণ করেছেন। এ বিষয়ে তিনি যথার্থই বলেছেন। যেমন প্রথমটার বিষয়ে আমি বলি, এই দেশে যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, এটি কিন্তু বেগম খালেদা জিয়া করেছেন। মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ব্যবসা হয়েছে, কিন্তু মূল যে কাজটি,
সেটি কিন্তু বেগম খালেদা জিয়া করেছেন, এটি মাথায় রাখবেন। আর জনাব তারেক সুতরাং জুলাই যোদ্ধাদের নিয়ে আমাদের জুলাই আন্দোলনটি মুক্তির আন্দোলন ছিল, কিন্তু স্বৈরাচার হাত থেকে মুক্তি, ফ্যাসিজমের হাত থেকে মুক্তি, আমরা সেটি আপাতত পেয়েছি। আর তারপরেও যেটি তিনি বলেছেন এটি কিন্তু রিলেটেড, অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। কারণ একটি পক্ষ কিন্তু আছে দেশি বিদেশি চক্র যারা নির্বাচন বানচাল করতে চায় যে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে না আসুক, বাংলাদেশে স্থিতিশীল না হোক, সেই পক্ষটি চাচ্ছে যাতে নির্বাচন না হয়। সুতরাং তিনি যেটি বলেছেন যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইসব বিষয় মাথায় রেখে আমাদের সামনে এগোতে হবে। এবং আরেকটি কথা আমি বলে রাখি, এক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলগুলো আমরা যদি সবসময় নির্বাচন কমিশন বা সরকারের দিকে তাকিয়ে থাকে তাহলে কিন্তু হবে না। নির্বাচন সুষ্ঠু করার জন্য কিন্তু রাজনৈতিক দলগুলো বড় ভূমিকা আছে। এটি কিন্তু ধরুন ভোট দিতে আসবে 5,000 লোক, তার সঙ্গে আসবে 5,000 লোক, এটি কিন্তু 2-4-10 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন নিয়ন্ত্রণ করতে পারবে না। সুতরাং এসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ভূমিকা পালন করতে হবে। জি, দৈনিক ইনকিলাব এই যে গতকালকে মতবিনিময় সভায় নিয়ে একটা বলছে, সেখানে বলছে যে বিএনপির প্রতি জুলাই শহীদ পরিবারের আহ্বান, অন্তর্বর্তী সরকারের মতো নতুন সরকার যেন বেইমানি না করে। অন্তর্বর্তী সরকারকে বেইমানি করেছে মানে জুলাই শহীদ পরিবার আহ্বান জানিয়েছে এবং বলেছে আর যদি বেইমানি করে থাকে সেগুলো তারা চিহ্নিত করে বলা উচিত যে এই বেইমানি করেছে, নেক্সট যারা সরকার গঠন করবে, বিএনপি করুক, জামাত করুক, অন্য যে কোনো দল করুক, তারা যদি এটি না করে। কারণ আজকে যে আমি তো একটু আগেই বললাম যে দেশ যে একটি গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু করেছে, এটি কিন্তু আমরা জুলাই শহীদদের কারণে আমরা এই সুযোগ পেয়েছি। কারণ ইতিপূর্বে বিভিন্ন সময় আমাদের অধিকারকে দমন করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু জুলাই শহীদদের কারণেই সেটি আমরা ফিরে পেয়েছি। সুতরাং তাদের ব্যাপারে সবার আন্তরিক থাকা উচিত বলে আমি মনে করি। আপনি এর আগে কিছুটা আলোচনা করেছেন যে জুলাই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বেগম খালেদা জিয়া করেছেন এবং তারেক রহমান ঘোষণা দিয়েছেন জুলাই যোদ্ধারা, মুক্তিযোদ্ধা, তাদের জন্য পৃথক দপ্তর খোলা হবে। তো এটা নিশ্চয়ই মানে যারা খুব গুড ইনিশিয়েটিভ, তিনি যেটি বলেছেন যথার্থই বলেছেন এবং এটা ভালো হলে খুব ভালো হবে। সবই তো বিএনপি করেছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কে করেছে? বেগম খালেদা জিয়া করেছে। এগুলো তো 15.5 বছর এসব জিনিস মানুষের মুখ দিয়ে বলানো যায়নি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমি এই কারণে বললাম এখানে যে আমাদের যারা দেশের বাইরে তারাও কিন্তু এক ধরনের যোদ্ধা, রেমিটেড যোদ্ধা বলি। বাট দুই দেশের যখন চুক্তি হয় তখন মন্ত্রণালয় হলে সেটি কিন্তু অনেক গুরুত্ব পায়। সেটি এই জন্য কিন্তু বেগম খালেদা জিয়া করেছেন। সুতরাং তারেক রহমান তিনি যেটি বলেছেন জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ করা হবে, এটি তো খুব ভালো, এটি খুব ভালো উদ্যোগ। এবং এই যারা 1400 আমরা বলি ফিগার নিয়ে নানা প্রশ্ন আছে যে আরও বেশিও হতে পারে, 1400 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 25,000 বা তারও বেশি। সুতরাং তাদের জন্য তাদের পরিবার আছে, সন্তান আছে, অনেকের বাবা মা আছে, এগুলো টেক কেয়ার করার জন্য। এবং খুব দুর্ভাগ্যজনকভাবে কিছু ভুয়া মুক্তিযোদ্ধা যেমন আছে, কিছু ভুয়া জুলাই যোদ্ধাও আছে। আপনি নিশ্চয়ই দেখছেন মাঝে মাঝে একটু পত্রিকা আমরা রিপোর্ট দেখেছি। এইসব বিষয়ে স্ক্রুটিনি করার জন্য একটি বিভাগ থাকলে বা ইভেন যদি মন্ত্রণালয় করে বা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় একটা পার্ট করে, সেটি খুব ভালো উদ্যোগ হবে। জি, গতকালকে জামায়াতের আমির তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং এরপরে ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তায়ের সাংবাদিকদের ব্রিফিং করেছেন এবং সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন যে এবার গোজামিলের নির্বাচন হবে না। আর জামাতের তরফ থেকে বলা হয়েছে একটি দলের প্রধানকে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে ডাক্তার শফিককেও তার দেওয়ার দাবি জানিয়েছে। হতে পারেন, ঠিক না, অসুবিধা কি? নির্বাচনকে কেন্দ্র করতে নানা কিছু ঘটনা অনেকে চেষ্টা করবে। যদিও আমার এখানে একটু বক্তব্য হচ্ছে যেন তারেক রহমান জীবন যতটা ঝুঁকিতে আছে, জামায়াতের আমির সাহেবের এত ঝুঁকিতে আছে বলে আমি মনে করি না। তারপর তাকে দিক অসুবিধা কি? যদি সরকার দিতে পারে দিক, এ তো ভালো, একটা মানুষের নিরাপত্তা বাড়লো। বাট নিরাপত্তা বেশি দিলে কিন্তু আবার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত, সেটিও আমির সাহেবকে মনে রাখতে হবে। তারেক রহমানকে কি খুব বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে? দেওয়া তো হচ্ছে না, আমরা জানি এবং আপনিও জানেন, আপনি সবসময় কাভার করেন। যে ঘটনাটা ঘটলো তার গাড়িতে এই লাগিয়ে দিয়েছে, একটা চিঠি লাগিয়ে দিয়েছে, এরকম মানে একটা খাম লাগিয়ে দিয়েছে। তো এত যদি নিরাপত্তা ব্যবস্থা থাকে এটি হতে পারে। এবং আমি তো
কালকে এক জায়গায় আলাপ করছিলাম যে তিনি যে বিভিন্ন জায়গায় যান বিভিন্ন প্রোগ্রামে, তখন যে লোকজন এসে তাকে ছেঁকে ধরে, আমি বলতেছিলাম যে ওনার তো আসলে ওই অর্থে নিরাপত্তা নেই আসলে। মানে তখন একজন বলে যে না, দূর থেকে গোয়েন্দারা এগুলো দেখে। দূর থেকে গোয়েন্দারা দেখে লাভ কি? তাকে আমি মনে করি যে আরও নিরাপত্তা দেওয়া উচিত। এবং একই সঙ্গে যদি শফিকুর রহমান শেখের নিরাপত্তা দেয় কিন্তু ভালো, অসুবিধা কি? জি, আমরা শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভ সকাল।